নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার, বাজছে এখন সকাল 10:30, আর এখন থেকে আজকে আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। আজকে সোমবার মানে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ইচ্ছা ছিল আজকে বর্ধমানেশ্বর মানে বর্ধমানের যে মোটা শিব আছে সেখানে পুজো দিতে যাওয়ার, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি পড়ছে একদম মুষলধারে যে বাইরে বেরোনোর কোনো উপায়ই নেই। সকাল থেকে আজকে ভেবেওছিলাম যে অর্ণাকে স্কুল পাঠাবো, লাস্ট উইকে তো কটা দিনও স্কুলেও যেতে পারেনি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্যই আস্তে আস্তে রেডি করছিলাম যে যদি 10টার পরে বৃষ্টিটা ছাড়ে তাহলে স্কুল পাঠাবো। তারপরে দেখলাম বৃষ্টির স্পিডও আরও বেশি বাড়লো, আর স্কুল থেকে নোটিশও এলো যে হেভি রেনফলের জন্য আজকে স্কুল ছুটি আছে। ভালোই হলো, আমার কনফিউশনটা কেটে গেল। তা না হলে ভাবছিলাম যে লাস্ট উইকে এতগুলো দিন কামাই হয়েছে, আজকে বৃষ্টি পড়লেও রেনকোট পরিয়ে দিয়ে আসি। ঠিকই আছে, অর্ণার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়েও আজকে ভাতই খেয়ে নিয়েছে, কারণ আজকে স্কুল টাইমেই ভাত খেত। তারপর আমি আর মা তো আজকে আর ভাত টাত খাবো না, আজকে উপোসটাই করছি আর কি, মানে 4টে সোমবারই শ্রাবণ মাসের করার ইচ্ছা আছে। তো দিয়ে সেজন্য ও ভাতটা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন পড়তে বসছে নিচে। অনেক কিছু পড়াও আছে, ভালোই হয়েছে। স্কুল ছুটি আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাড়িতে আমি তো আছি পড়তে বসাবার জন্য। যদিও আমার কথা খুব একটা শুনতে চায় না, ভয় পায় আমাকে প্রচণ্ড, কিন্তু ওর পড়াশোনায় একটা অন্য রকমের ভীতি। যাই হোক, সকাল থেকে এইসব কথা আলোচনা করতে চাই না। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এইসব সমস্যা তো একটুখানি হবেই, বাচ্চারা পড়তেও চাইবে না, আমরা বকাঝকাও করব। বাস এই নিয়ে চলে যায় মায়েদের জীবন আর কি। তো আপনারা কি করছেন বলুন? আজকে কে কেউ করেছেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার? আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। খিদে পেয়েছে প্রচণ্ড জোরসে, মা বললো সকাল থেকে সাবু ভিজিয়ে রেখেছে, সাবুর পোলাও করবে। চলুন তাহলে দেখে আসি মা কিভাবে তৈরি করছে, আর আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি। সাবুর পোলাওয়ের জন্য সাবুটা মা সকালবেলায় ভিজিয়েছিল। অল্প জল দিয়ে আমরা সাবু ভেজাই, দিয়ে সাবুটা এরকম ঝরঝরে হয়ে যায়। পোলাও করলেও সুন্দরভাবে করা যায়, আবার যদি মেখে খেতে হয় আর কি, দুধ দিয়ে ফল দিয়ে, তাহলেও এরকম ঝরঝরে সাবুই মাখি, বেশ ভালো লাগে খেতে। ধুয়ে নিয়ে একদম অল্প, মানে না দেওয়ার মতনই জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 ঘন্টা রাখলে এরকম ঝরঝরে সাবু ভেজানো হবে। প্রথমে ভাবলাম বোধহয় মা তৈরি করবে, তারপর দেখলাম মা হালকা করে দায়িত্বটা আমার উপর দিয়ে পাস করে দিল। ঠিকই আছে, তাহলে আমিই করি। সাবুর পোলাওয়ে একটু চীনাবাদাম দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু চীনাবাদাম নেই, কিছু করারও নেই, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর গাজরের টুকরোগুলো দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে ভালো করে একটু ভেজে নেব, একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত। কারণ প্রথমে যদি ভাজার সময়তেই সুসিদ্ধ না করে নিই, পরে তো এটার মধ্যে জল দেবো না, তখন আবার সেদ্ধ করা যাবে না। মিনিট 5 শুধুই নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়েছি, আলুর কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। প্রথম থেকেই যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা তখন থেকেই সেদ্ধ হতে স্টার্ট করে দেয়, তাহলে আলুর কাঁচা গন্ধটা না ঠিক কাটে না, আর আলুর এই গন্ধটা থাকলে আমার একদম ভালো লাগে না। ওই জন্যই আমি এই আলু ভাজা বা এইসব জিনিস বা কোনো কিছুতে আর কি আলুটা দিতে গেলে প্রথমে একটুখানি ভেজে নিই, ওই মিনিট 5 মতো আর কি। একদম ভেজে নিই, নুন দিতে গেলে তো সেটা ভালোভাবে সেদ্ধই হবে না। মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এতে একটুখানি নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। কারি পাতা নিয়ে এসেছি, কারি পাতা দেবো, কিন্তু এক্ষুনি মা তুলে আনলো তো একদম ভেজা, ফোড়নে দিলেই ছটপট ছটপট করে তেলটা চতুর্দিকে ছড়িয়ে যেত, সেজন্য দিইনি। আলুটা ভাজা হয়ে যাক তারপর দেবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এতটাই ছোটো করে কাটা আছে, তার বেশি আর ঢাকা দিয়ে রাখার দরকার পড়বে না। আর পোলাওয়ে কিন্তু সবজিগুলো একটু ছোটো ছোটো করেই কাটলে বেশি ভালো লাগে। যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর গাজর তো একটু ভাজলেই খাবার উপযুক্ত হয়ে যায় আর কি, একদম গলে গাজর কখনোই যাবে না। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে 2 কাঁচা লঙ্কা, একটু কারি পাতা আর একটু আদাটা আমি কুড়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট একটুখানি ভেজে নেব। প্রয়োজনে ঢাকা দিয়েও রেখে দেওয়া যেতে পারে আরও মিনিট 3-4।
ভালো করে ভাজাও হয়ে গেছে, আর আদা আর কারি পাতা দেওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন হবে না। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝরঝরে ভিজিয়ে রাখা সাবুটা। কিছু কিছু রান্না করার জন্য কোনো কোনো জিনিস যেমন ভীষণভাবে দরকার পড়ে, এই সাবুর পোলাওটার জন্য কিন্তু বাদামের আজকে ভীষণ প্রয়োজন ছিল। এর মধ্যে যদি কয়েকটা গোটা বাদাম ভেজে দেওয়া হতো তাহলে খাবার সময় মুখে পড়লে খেতে ভালো লাগতো। আবার বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে হালকা একটুখানি ক্রাশ করে নিয়ে বা গুঁড়িয়ে নিয়ে যদি সাবুটার সঙ্গে মাখিয়ে নেওয়া হতো তাহলেও খেতে বেশ সুন্দর হতো। আমার আজকে বাদাম নেই, তাই আপনারা যদি প্ল্যান করে সাবুর পোলাও তৈরি করেন তাহলে কিন্তু চীনাবাদাম অবশ্যই নিয়ে এসে এটার মধ্যে অ্যাড করে দেবেন। প্রথমে যখন সাবুটা ভেজানো হয়ে যাচ্ছে, সাবুটা ভালোভাবে ফুলে গেলে একটু গুঁড়োনো বাদাম মানে চীনাবাদাম একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে নেবেন, আর অল্প একটুখানি তেলে ভেজে নিয়ে সেটা পোলাওয়ের মধ্যে অ্যাড করবেন। মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগবে। 4-5 বার একটু নাড়াচাড়া করে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সাবুর পোলাও হয়েছে কিনা বুঝতে পারবেন সাবুর কালারটা দেখে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে লক্ষ্য করতে পারবেন সাবুর কালারটা সাদা থেকে একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যাই হোক না কেন, এখন একটুখানি দেরি আছে। লবণটা আমি টেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, অল্প একটু, মানে হালকা নোনতা, হালকা মিষ্টি, হালকা ঝাল, এরকম হবে আর কি স্বাদটা। তো যদি কেউ মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চান, যদি কেউ মিষ্টি এটা খেতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে সামান্য একটু দিলে খেতে বেশ ভালোই লাগবে। এখন হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন সাবুর কালারটা একদম সাদা থেকে একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। সাবুর পোলাওটা আমার হয়েই এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা 2-3 মিনিট একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিনিটাও গলে যাবে আর এটা একদম ঝরঝরেও হয়ে যাবে। এমনিতেও ঝরঝরে আছে, দেখুন গায়ে গায়ে কিন্তু একদমই লাগে না, খুব ভালো লাগে খেতে। এমনি যে কোনো দিনেও খাওয়া যায়, আবার উপোসের দিনেও তো খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে অন্য কিছু লাগেই না, শুধু যদি খেতে হয় একটুখানি চাটনি হলে বেশ ভালো লাগে। ও আমি তো বলতে ভুলেই গেছিলাম, সব শেষে একটুখানি ঘি দিতে হবে। ঘিটা দিলে এটা গলে গিয়ে পুরোটার সাথে মিশে যাবে, টেস্টটাও ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে। এবার এটা ঢাকা দিয়ে দেবো এই মিনিট 2-এর জন্য, তারপর লেবুর রস ছড়িয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের সাবুর পোলাও, গরম গরম পরিবেশন করছি। আমার এই সাবুর পোলাওয়ের কালারটা দেখতে জানেন তো ভীষণ ভালো লাগে, কি সুন্দর একটা স্বচ্ছ ভাব থাকে আর খেতেও বেশ সুন্দর হয়। ঘি দেওয়ার জন্য একদম গন্ধে ভুরভুর করছে। কেমন লাগলো আমার আজকের এই রান্নাটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। উপোসের দিনে প্রচুর খেটে খুঁটে কোনো খাবার বানাবার থেকে এরকম সহজভাবে সাবু ভিজিয়ে রেখে সাবুর পোলাওটা বানানো আমার মনে হয় অনেকটাই সহজ। তবে সাবুটা কিন্তু একদম ডুবুডুবু জলে ভেজাবেন না, ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে 2-3 ঘন্টা রেখে দেবেন, তাতেই সাবুটা একদম সুন্দরভাবে ভিজে যাবে। ভালো হয়েছে? নুন চিনি ঝালটা ওরা খাবে বলে আমি লঙ্কাটা ফাটাইনি, গোটা দিয়েছি, একটু কামড়ে খেতে হবে না। কামড়ে খাও, আমি ওটাকে মানে চিপে আর কি ঝালটা বার করিনি। ওই কেমন হয়েছে? মুখের ভিতরে সাবুগুলো দেয় ঘোরাঘুরি করবে, সুরসুরি দেবে। এই যে বাঁদরটা এক গা বিড়াল নিয়ে কোথায় উঠেছে একবার দেখুন, জানলার উপরে, এদিক দিয়ে খেলছে পাশের বাড়ির দাদার সঙ্গে। ও তো ওখানে উঠোন থেকে ব্যাট করছে আর আমার এই বাদরি মেয়েটা এখান থেকে বল করছে। এখানে ফ্যান রান্নাঘরে, কি অবস্থা, কোথায় খেলার জায়গা। মশা কামড়াচ্ছে তো, কত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে জানলার উপরে, তবুও খেলা ছাড়বে না, এখান দিয়েই খেলবে। ওরা দুজন এদিক দিয়েই খেলে মাঝে মাঝে। হ্যাঁ দেখাও, না পড়ে যাও না, যা এটা মিস হয়ে গেল। তোর এই ব্লু বলটা তো খুব সুন্দর হয়। ব্লু, এই লাল বলটা পুরো গাছের উপর উঠে গেছে। দেখি ভালো করে বলটা করো দেখি।
যা, এই তো, বাহ, গুড শট। দাও। খেতে খেতে আমি বানান ধরেছি। আজকে কি বার? আজকে মানডে। মানডে মানে কি? সোমবার। সোমবার স্পেলিং কি বলেছে, মঙ্গলবারটা বলতে পারিনি, আমি বলে দিলাম। উমা লিখবে, তার তলায় গ লিখবে, উমায় গয়েল। বুধবার হলে বৃহস্পতিটাও বলতে পারিনি। শুক্রবার, শুক্রবার স্পেলিং কি? শুক্র, দন্তেশ্বর হর্ষু, দন্তেশ্বর না, তালবস্য, তালবস্য হর্ষ, সু কে আর ক্রো, শুক্র, বি ই আর, বার, শুক্রবার। তালবস্য হর্ষ কে আর ও বি ই আর। এটা কত স্টাইলিশ যেন, এখন অনেকে নাম লেখে না একটু বাংলা একটু ইংরেজি মিশিয়ে। ওটা হলো শুক্রবার। তাও ভালো যে কে আর ও ক্রোটা বলেছে, অন্ততপক্ষে আর অন্য কিছু বলে দেয়নি। আবার যদি সি আর ও ডাব্লিউ ক্রো বলে দিত তাহলে তো হয়েই যেত। আজ অনেকগুলো বছর পর নিজের খুব পরিচিত একজন দিদির সাথে কথা হলো। না, কথা মাঝে মাঝেই হয়, তবে অনেকগুলো বছর পর মানে অনেকগুলো বছর আমরা আর একসঙ্গে থাকি না আর কি। কলকাতায় আমরা একসঙ্গে একই আবাসনে থাকতাম। দাদা আমার হাজব্যান্ডের সঙ্গেই চাকরি করতেন, ওর থেকে সিনিয়র ছিল। আর ওই দিদি, ছেলেমেয়েরা, আমরা সব একসঙ্গেই গল্প টল্প করতাম। মাঝে মাঝে অনেকক্ষণ ধরে খুব গল্প হতো। আর একই বিল্ডিংয়ে থাকার সুবাদে দেখাও হতো অনেকবার। তখন তো এখন গল্প তখন গল্প এরকম হতো, তখন অত মানে মনে মনে জিনিসগুলো ভেবে ভেবে রাখতাম না আর কি। এখন অনেক দিন পর কথা হলো, সেই সময়কার কথাও একটুখানি উঠে এলো, খুব ভালো লাগলো আমার। আর ওইখানকার বা ওইখানে থাকা মানুষদের সঙ্গে কথা বলতে বলতে না আমি যেন কোথায় একটা হারিয়ে যাই, মানে সেই সময়ে সেই জায়গায় গিয়ে পৌঁছে যাই। আসলে ওই সময় ওই ছোট্ট কোয়ার্টারে থাকার দিন কাটানো আমার কাছে, বলেছি আপনাদের আগেও, আমার কাছে খুব মানে সুন্দর, খুব আর কি বলবো, মনের কাছের খুব একটা মোমেন্ট। খুব মিস করি আমি ওই দিনগুলোকে। আর ওই দাদাকে নিয়ে আর কি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের মধ্যে কথা হতো। অন্য কিছু নয়, আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে পাঠক। তো যে দাদার কথা বলছি, দাদা দিদি আর কি, ওদের সারনেমও পাঠক। তো আমাকে যদি আমার হাজব্যান্ড কোনো কারণে কিছু বলতো, বা আমি হয়তো কোনো কিছু বায়না ঠায়না করলাম, ও যেটা রাখবে না, আমি হয়তো হঠাৎ করে বললাম আজকে ঘুরতে নিয়ে চলো, হয়তো নিয়ে যাবে না। অনেকবার বলার পর লাস্টে বলতাম আমার দাদা থাকে কিন্তু, জানো তো ওপরেই পাঠকদা কিন্তু আমার দাদা, দেখেছো একই সারনেম, আমি কিন্তু গিয়ে কমপ্লেন করে আসবো যে আমি বলছি আর তুমি আমার কথাটা শুনছো না। নিজেদের মধ্যে আনন্দে টাইম কাটানো কাকে বলে। এবার ওদের সাথে আমাদের খুব ভালোই রিলেশন ছিল, ভীষণ ভালো। দাদা আমাদের প্রচণ্ড ভালোবাসতেন, দিদিও তাই। কিন্তু এই যে মানে আমাদের নিজেদের মধ্যে যে কথাগুলো, এগুলো কিন্তু ওরা জানতে পারতো না। কিন্তু এই যে মনে পড়ে গেল কথায় কথায় সমস্ত কথাগুলো। এসে গেছে এক গাদা ম্যাও পুষি নিয়ে নিচ থেকে, হয়ে গেল খেলা। তো কি হলো? লাল বলটা চেরিদের বড় মায়ের ঘরে পড়ে গেছে। যা, দাদাকে নিয়ে আসতে বলো। দাদাকে দাদা ওইখানে বলটা ফেলে দিয়েছে, আর পাইনি ওই বলটা। দাদাকে বলো গিয়ে নিয়ে আসতে, ওদের ঘরটা যে অবস্থা খুঁজে পাওয়াও কষ্টকর। তুমি যেও না কিন্তু, দাদা ও দিদি গলি দিয়ে গিয়ে নিয়ে চলে আসবে। তোমার খাতাটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ যাচ্ছি। কখন? আর কতক্ষণ? একটুখানি যাচ্ছি। বাইরে যাবে না কিন্তু। আমি গেটের বাইরে যাব না, ছাদের বাইরে যেতে পারি। ছাদের বাইরে বৃষ্টি পড়ছে, ভিজো না। যা, বল পড়ে গেছে, কি সমস্যার ব্যাপার। ওই পাশের বাড়িতে বলটা পড়ে গেছে, এবার ওরা খেলবে কি নিয়ে। আর এখন তো চতুর্দিকেই বর্ষাকালে ঝোপঝাড় হয়ে আছে, তো বলটা একটুখানি গাছের ঝোপের ভিতর পড়ে থাকলেও সেটা দেখাও যাবে না, কিছুই না। খুঁজে আনবে নিশ্চয়ই। আমাদেরও ছোটোবেলাটা এরকম হতো, আমি আর দাদাভাই ছাদের মধ্যে এসে যখনই ফুটবল বা ছোটো বল নিয়ে খেলতে যেতাম, তখনই এবার একতলার ছাদ তো, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে পড়ে যেত। অন্যদিকে গলির দিকে পড়লে খুঁজে পেতাম, আমার কাকার বাগানে গিয়ে পড়ে গেলে তখন অনেক বেশি গাছগাছালি ছিল, বলটার খুঁজেই পেতাম না। তারপর থেকে আমাদের ঘরে একটা বড় পেয়ারা গাছ ছিল, ওই যেদিকটা আপনাদের প্রায়ই দেখায় আমার গেট থেকে উল্টো দিকে, ওই দিকে আমাদের একটা বড় পেয়ারা গাছ ছিল, আর সারা বছর পেয়ারা হতো। তো দাদাভাই মোটামুটি ছোটো ছোটো কষি কষি পেয়ারাগুলোকে পারতো, দিয়ে দুজনে মিলে ওইটাকে নিয়ে ক্যাচ ক্যাচ খেলতাম। মানে পেয়ারাটা যদি ওদিকে পড়েও যায় কিছুক্ষণ খেলার পর, তাহলে কোনো ব্যাপার না। বাচ্চাবেলায় বাচ্চাদের অন্যরকম একটা মানসিকতা। এখন হয়তো যদি আমার মেয়ে করে, তাহলে হয়তো আমি বলবো কেন পেয়ারাটাকে পেরে নষ্ট করছিস, কিন্তু আমরাও সেটা একটা সময় করে এসেছি অলরেডি।
indigo, and blue. There is some orange in it too. আবার বলো সুন্দর করে। There is a rainbow in the sky. Do you know how it comes? এটা কামস জিজ্ঞাসা করছে, হাউ ইট কামস, কোয়েশ্চেন মার্ক আছে না লাস্টে, তাহলে হাউ ইট কামস বলে পেরিয়ে গেলে চলবে না। কোয়েশ্চেন মার্কে কোয়েশ্চেনের মতন করে বলো, ডু ইউ নো হাউ ইট কামস। There is a rainbow in the sky. Do you know ডু ইউ নো how it comes? হাউ ইট কামস, তুমি জিজ্ঞাসা করছো যে তুমি কি জানো এটা কখন আসে। 7 colors can be seen: red, yellow, and light green, violet, indigo, and blue. There is some orange in it too. দেয়ার ইজ সামস না, দেয়ার ইজ সাম অরেঞ্জ ইন ইট টু। বেটুর পড়াশোনা কমপ্লিট করে আমরা চলে এসেছি নিচে। মা এখানে বসে বেলছে পরোটা, আর কে ভাজবে কেউ গেস করতে পারছেন কি? গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে কে আপনাদের একবার দেখাই, এই যে আমার ছোট্ট পাড়া পুচকি পাড়া অর্ণা। ও মাকে বলছে নানু তুমি বেলে দাও, আমি চটপট পরোটাগুলো ভেজে নিচ্ছি। কি যে পরোটাও ভাজবে সে ওই জানে, এখনো তাওয়াই বসায়নি আর ও পরোটা ভাজবে। ওই যে কালকে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ওর পরোটাটাকে ও 2-3বার উল্টিয়েছে। ও সেই জন্য আজকের আরও ইচ্ছা হয়েছে। শিখে গেছে করতে, আজকে করবে। তুমি তোমার পুচকি বেটু। চলুন তাহলে আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমার মেয়ে পরোটা ভাজবে, তারপর সে পরোটাটা আমি খাবো, তারপরে ঘুমাতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।